নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি পুরসভার সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড ঘিরে জমি সংক্রান্ত জটিলতা খুব শীঘ্রই মিটে যাবে বলে আশ্বাস দিলেন পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় দুটি হাই স্কুলের পড়ুয়া সহ স্থানীয় বাসিন্দারা। রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও কাজ হয়নি, ফলে ক্ষোভে ফুঁসছেন জলপাইগুড়ি মোহিতনগর এলাকার বাসিন্দারা। শেষ দিনেও বাংলা ছেড়ে ইংরেজি বইয়ের চাহিদা। আজ শেষ হবে জলপাইগুড়ি জেলা বই মেলা। এই মেলাতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বিভিন্ন ধরনের ইংরেজি বই। কেন বাংলা বই বিক্রি হয়নি বলছেন বইপ্রেমী কিছু মানুষজন। ৩৭তম জেলা বই মেলা অনুষ্ঠিত হয়েছে ফরিন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে। এবারের মেলাতে বাংলা বইয়ের তুলনায় ইংরেজি বইয়ের বিক্রি বেশি। এবারও হতাশার মুখ দেখলেন জলপাইগুড়ি এসে বই পাবলিশাররা। আজ শেষ হলো জলপাইগুড়ি জেলা বই মেলা। এবছরও বই বিক্রি একেবারেই নেই সেটা বলছেন বিক্রেতারা। তারা বলেন বেশি বিক্রি হয়েছে ইংরেজির বই। প্রায় 200 পাবলিশার্স এখানে অংশগ্রহণ করে। এই বছরের জেলা বই মেলাতে বেশিরভাগই এসেছে কলকাতার আশপাশের জেলাগুলো থেকে। তবে হতাশার সুরে বই বিক্রেতারা বলেন, কেন জানি না, এবছর বইয়ের বিক্রি অনেকটাই কমে গিয়েছে। কিন্তু কিছুটা বই বিক্রি হলেও সেটি ইংরেজি বইটাই বেশি বিক্রি হয়েছে। এক শিক্ষক বলেন, জেলা বই মেলাতে সব ধরনের বইয়ের সম্ভার থাকলেও বেশি বিক্রি লক্ষ্য করলাম সেটি ইংরেজি বই। বই মেলাতে এসেছেন তো বাচ্চারা বেশিরভাগ ইংরেজি বই নিচ্ছে। আপনার ছেলেমেয়েরা ইংরেজি স্কুলে? হ্যাঁ, ইংরেজি। কি ধরনের বই দেখছেন মূলত? সব ধরনেরই, বাচ্চাদের জন্য সব ধরনেরই বই দেখতে যাচ্ছে। জলপাইগুড়ি বইমেলা এবং জলপাইগুড়ি জেলা বইমেলা এই দুটোর জন্যই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এবং জলপাইগুড়ি বইমেলায় এবছর যেমন প্রচুর বইয়ের সম্ভার এসেছে এবং প্রত্যেকবারই আসে, তার কারণ হচ্ছে জলপাইগুড়ি বেশ ঐতিহ্যপূর্ণ একটি জায়গা, সংস্কৃতি পীঠস্থান সবাই বলেন, এবং সে কারণে পাবলিশাররাও আসতে চান এবং এখানে বইয়ের বিক্রি যথেষ্ট পরিমাণে হয়। তো কি বলবেন যে এখনো তো বাচ্চাদের প্রতি সেই আগ্রহটা অনেকটা তো কমছে, সেটা অনেক বছর থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ। তো এবছর কি দেখলেন? এবছর কিন্তু বই কিনছে এবং ছোটরাও যথেষ্ট পরিমাণে বই কিনছে। তবে ছোটদের মধ্যে যেটা দেখছি, বাংলা বইয়ের তুলনায় ইংরেজি বইয়ের প্রতি আকর্ষণটা বেশি। সেটা একটা দিক বটে, কিন্তু বই তো পড়ছে। অর্থাৎ আমরা যেটা ভয়ে থাকি সবসময় যে বাচ্চারা সবসময় মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, সেই জায়গা থেকে বই পড়ছে। বই যে কোনো বই পড়ুক, সেটা দেখা যাচ্ছে, বাচ্চারা বই কিনছে। বই আস্তে আস্তে বিক্রি কমে যাচ্ছে, এখানে বলে নয়, সব জায়গাতেই একই অবস্থা। যত দিন যাবে আরও কমেই যাবে। বই পড়ার অভ্যাসটা এমনিই কমে গেছে, আরও কমে যাবে। সেল অনেক মানে প্রত্যেক বছর সেল আরও নিচের দিকে চলে যাচ্ছে। অনেকে বলছে ইংরাজি বই বেশি বিক্রি হয়। শুধু ইংরাজি বই। কারণ বাংলা মিডিয়ামের সরকারি মানে এগুলোতে আস্তে আস্তে স্কুলে পড়াও বন্ধ হয়ে যাচ্ছে, স্টুডেন্টের সংখ্যাও বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের ইংরেজিটাই বেশি বিক্রি। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার সন্ধ্যায়। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার ১১তম ত্রিবার্ষিক জেলা সম্মেলন থেকে নির্বাচিত জেলা কাউন্সিলের মঙ্গলবার সন্ধ্যায় কদমতলা শিক্ষক ভবনে অনুষ্ঠিত হয় প্রথম সভা থেকে আগামী 3 বছরের সংগঠনের কাজকর্ম পরিচালনার জন্য সঞ্জয় ঘোষকে সভাপতি, কৌশিক গোস্বামীকে সম্পাদক এবং সুব্রত চক্রবর্তীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে সর্বসম্মতিক্রমে 9 জনের জেলা সম্পাদক মণ্ডলী গঠিত হয় বলে জানান বিদায়ী জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়। তিনি আরও জানান, এবারের সম্পাদক মণ্ডলীতে 2 জন শিক্ষিকা রয়েছেন, যা নজিরবিহীন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নবনির্বাচিত জেলা সম্পাদক কৌশিক গোস্বামী অভিযোগ করেন, কেন্দ্র ও রাজ্যের সরকার সাধারণের শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার গভীর চক্রান্তে লিপ্ত। জেলা শিক্ষা ব্যবস্থার হাল দিন দিন তলানিতে ঠেকেছে। বিশেষত করোনা পরবর্তীকালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমের বিভিন্ন স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে ড্রপ আউটের প্রবণতা অধিক লক্ষ্য করা যাচ্ছে। তাদের অভিযোগ, চা বাগান, প্রত্যন্ত গ্রামাঞ্চল, বনবস্তি, পাহাড়ি এলাকায় সরকারি বিদ্যালয়ে নিয়োগ না হওয়ার কারণে রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতে শিক্ষা দুর্নীতির কারণে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরিচ্যুত হতে হয়েছে। দিনের পর দিন নির্দিষ্ট বিষয়ে শিক্ষক না থাকা সরকার পোষিত স্কুলগুলোর হতশ্রী দশার অন্যতম কারণ।
এই বিষয়ে আমাদের নবনির্বাচিত যিনি জেলা সম্পাদক হয়েছেন কৌশিক গোস্বামী, উনি এই বিষয়টা রাখবেন। আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে ইতিপূর্বে আপনি বললেন যে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। আমাদের সাথে সাথে ছাত্র অভিভাবক প্রত্যেকেই আন্দোলন সংগ্রামে রয়েছে। আসলে দেখুন, কেন্দ্রীয় সরকারের যে শিক্ষা নীতি এবং রাজ্য সরকারের যে শিক্ষানীতি, এই দুটো শিক্ষানীতিই হচ্ছে বাস্তবিক অর্থে সাধারণের যে বিদ্যালয় ব্যবস্থা তাকে ধ্বংস করার চক্রান্ত মাত্র। কিছু চাকচমক, রংচং, কিছু কন্যাশ্রী শিক্ষাশ্রী দিয়ে প্রকৃত অর্থে শিক্ষাকে সর্বস্তরে সর্বজনীন করে তোলা যায় না। শিক্ষকের অভাব স্কুলগুলোতে 2016 প্যানেলভুক্ত যে শিক্ষক শিক্ষিকা তারা আজ এক অনিশ্চয় ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে। স্কুলগুলিতে যে ছাত্র, সেই ছাত্র সংখ্যা কমছে, বিশেষত 8 পর পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে আমাদের ছাত্ররা। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ শিক্ষাকে রক্ষা করার যে লড়াই, সেই লড়াইয়ে সমিতির যে ঐতিহ্য, সমিতির যে আমাদের পূর্বসূরীদের দেখানো যে পথ, শ্রেণীকক্ষকে উজ্জ্বল করার যে ডাক, সেই ডাককে আমরা আমাদের জেলায় সফলতর করে তুলে এই সাধারণের শিক্ষা ব্যবস্থাকে রক্ষার লড়াই চালিয়ে যাব। জলপাইগুড়ির হকার্সরা আজ পৌরসভার সামনে বিক্ষোভ করল, কারণ তাদের নেই পরিচয়পত্র, নেই ব্যবসা করার কোনো ধরনের লাইসেন্স। হকার্সদের পরিচয়পত্র লাইসেন্স প্রদানের দাবিতে বুধবার জলপাইগুড়ি পৌরসভায় স্মারকলিপি প্রদান করেন স্ট্রিট ভেন্ডার ও হকার্স ইউনিয়ন। আর এই দাবিতেই আজ তারা প্রথমে পৌরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করার পর জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যানের নিকট তাদের দাবি পেশ করেন। তারা বলেন, আগামীতে এই ধরনের দাবি পূরণ না হলে আরো বড় আন্দোলন করব। কত হকার রয়েছে জলপাইগুড়ি শহরে? জলপাইগুড়ি শহরে মোটামুটি 1000-এর উপরে হচ্ছে পথ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এবং প্রত্যেক দিন দীর্ঘদিন ধরে এই বিশেষত কোভিডের পরবর্তী সময়ের থেকে এই দুটো ব্যবসায়, দুটো জায়গায় জীবিকার চাপ বেড়েছে। একটা হচ্ছে পরিবহন, যে টোটো রিক্সা হচ্ছে দিনে দিনে বাড়ছে। আরেকটা জায়গা হচ্ছে এই হকারি, যারা বিভিন্ন জায়গায় কাজ করতো কিন্তু কোভিডের সময় তারা ছাঁটাই হয়েছে। সেই মানুষগুলো তারা হচ্ছে তাদের রুটির জন্য জীবন জীবিকা নির্বাহ করার জন্য হচ্ছে তারা পথ ব্যবসায় যুক্ত হচ্ছে। ফলে পেশাগতভাবে, জীবিকাগতভাবে এই ব্যবসায় চাপ পড়েছেন, তারা নতুনভাবে এই ব্যবসাটা বাড়ছে। ফলে তাদেরকে তাদের জীবন জীবিকাকে যদি সুরক্ষা দিতে না পারে, দেশের আইন, রাজ্যের আইন, সেই আইনগুলোকে আমরা বলছি না যে আপনারা ভাতা দেন, আপনারা কোনো সাহায্য সহযোগিতা করেন, আমরা বলছি না, আমরা সেই সমস্ত কথা বলছি না। আমরা বলছি আইনি প্রাপ্য, এদের যা আইনি প্রাপ্য সেই প্রাপ্যটুকু আপনারা হচ্ছে পৌঁছে দেন। আইনি প্রাপ্য হিসাবে এদের লাইসেন্স প্রদান করুন, যাতে হচ্ছে যে এরা যাতে এদের জীবিকার সুরক্ষাটা খুঁজে পায়। নিরাপত্তার দাবিতে হচ্ছে আমাদের এই লড়াই চলবে আগামী দিনে। আজকে আমরা প্রতিনিধিমূলকভাবেই ডেপুটেশন দেব। এরপরের দিন যদি এই দাবির যদি দ্রুত নিষ্পত্তি না হয়, তাহলে পরে আমরা আরও বৃহত্তর আঙিনায় লড়াই আন্দোলনে যেতে বাধ্য হব। আপনারা এর আগেও দেখেছেন, এরপরেও দেখবেন। 18 দিন অনশন চলার পর জট কাটল। বুধবার থেকে সচল বাগড়াকোট চা বাগান। টানা 18 দিন শ্রমিকদের অনশন চলার পর অবশেষে মহকুমা শাসকের উদ্যোগে সমস্যার জট কাটল। বুধবার থেকে সচল মাল ব্লকের বাগড়াকোট চা বাগান। আর এতেই স্বস্তি চা বাগানের শ্রমিকদের। বুধবার শ্রমিকেরা প্রথমে বাগানের গেটে মিটিং করে, এরপর সকল শ্রমিক নিজ নিজ কাজে চলে যায়। প্রায় 1500 শ্রমিক কর্মরত রয়েছে এই চা বাগানে। শ্রমিকদের 5টি পাক্ষিক মজুরি বকেয়া হয়ে গিয়েছিল, সেই সাথে বোনাসের টাকাও পাওনা ছিল। মজুরি ও বোনাসের দাবিতে শ্রমিকেরা বিভিন্ন মহলে আবেদন করলেও কোনো ফল না পেয়ে অবশেষে 23শে নভেম্বর থেকে কারখানার গেটের সামনে অনশন শুরু করে। এরপর মহকুমা শাসকের উদ্যোগে মঙ্গলবার মাল মহকুমা শাসকের দপ্তরে এক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মহকুমা শাসক উৎকর্ষ খান্ডাল বলেন, সমস্যা মিটেছে। মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে চুক্তি হয়েছে। মালিকপক্ষ শ্রমিকদের বুধবার বকেয়া 2টি পাক্ষিক মজুরি দিয়ে দেবে। শ্রমিকেরা কাজে যোগ দেবে। বুধবার বাগানের শ্রমিক চা বাগানে দাঁড়িয়ে বলেন, আলোচনা মহকুমা শাসকের উদ্যোগে ভালোই হয়েছে। চা বাগানের পরিবেশ যত তাড়াতাড়ি সচল ও স্বাভাবিক হয় সেই আশাই করছিলাম। এখানে শ্রমিকদের জয় হয়েছে। আমরা সবাই কাজে যোগ দিয়েছি। চুক্তি অনুযায়ী আমরা সব পাওনা করি খুব তাড়াতাড়ি পাবো। আজকে বাগড়াকোটে সব ইউনিয়ন বা স্টেক হোল্ডার্স এখানে এসে যে মানে টি গার্ডেন অথরিটিজ আছে ওদের সাথে বসে একটা এগ্রিমেন্ট করেছেন, যেখানে ওরা রিজলভ করেছেন
কি আফটার এই এগ্রিমেন্টের পরে ওরা ওদের স্ট্রাইকটা শেষ করে দেবে। ওরা 2 ফোর্টনাইট পেমেন্ট পাবে এজ পার এগ্রিমেন্ট কালকে, और 3rd ফোর্টনাইট পেমেন্ট পাবে 17 তারিখের মধ্যে। আর বাদ বাকি যে অ্যাসোসিয়েশন বা স্টেক হোল্ডার্সদের ডিমান্ড আছে ওটা ফেভারেবলি বোথ পার্টিজ বসে ডিসাইড করে নেবে। आज 10 तारीख के दिन में जो तलब हुई कर में सितंबर महीने का तलब क्लियर हुई, और उसने ये दिसंबर कर जो 17 तारीख कर भीतर वहाँ और एक फोर्टनाइट का पेमेंट हुई, और 25 दिसंबर कर आसपास में 5% कर बैलेंस हुई कई के हमने का आश्वासन दिलाए। और मैं विशेष धन्यवाद देवे चाहूँगा कि बगराकोट पर तमाम व्यवसाय वाला मन के, टोटो एसोसिएशन मन के, कॉन्ट्रैक्टर एसोसिएशन मन के, और तमाम बगराकोट और समाज सेविका वो जो मन रहा है से मन के, और जितना भी हमारे बगान में काम करे या वर्कर मन जो समर्थन दिलाए सेकर में हमने ढेर मन के धन्यवाद देवे चाहिए। মূর্তি পর্যটন কেন্দ্র পর্যটক শূন্য, মূর্তির মন খারাপ। মূর্তি তার নিস্তব্ধ আরণ্যক সৌন্দর্য নিয়ে পর্যটককে ডেকে আনে। এখান থেকে গরুমারা ন্যাশনাল পার্ক, লাটাগুড়ি, টোটোপাড়া সবকিছুই খুব কাছে। কাছে মূর্তি নদী, জঙ্গল, নদী আর বন্যপ্রাণীর প্রতি টানে এখানে পর্যটকরা বারবার ছুটে আসেন। শীত পড়লেই প্রশান্তির মূর্তিতে দেখা যায় জনসমাগম। ঠান্ডার মরশুমের দিকে তাকিয়ে থাকেন ব্যবসায়ী ও স্থানীয় পর্যটনের সঙ্গে যুক্ত মানুষেরা। বড়দিনের আগে তাদের মুখে দেখা যায় হাসি, অথচ এবার মূর্তির মন খারাপ। পর্যটক আসছে না মূর্তিতে, চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে। বড়দিনের ছুটি পড়তে চলল, তবুও কেন লোক সমাগম নেই মূর্তিতে? কেন মূর্তির মন খারাপ? স্থানীয় ব্যবসায়ী মহল কারণ খুঁজে পাচ্ছেন না। জানতে চেষ্টা করেছে কেন পর্যটনে এবার মন্দা। স্থানীয় ব্যবসায়ীদের ও পর্যটকদের সঙ্গে কথা বলে উঠে এসেছে কিছু তথ্য। উত্তরবঙ্গে কিছুদিন আগেই ভয়ঙ্কর বন্যা হয়েছে। বন্যার কারণে বেশ কিছু ক্ষতি হয়েছে। আবার বন্যার পরে আগের মতো বন্য সৌন্দর্য দেখা যাবে তা নিয়ে হয়তো সংশয় কাজ করছে। তবুও তপতি দত্ত বলে জনৈকা কলকাতা থেকে আগত পর্যটক বললেন, মূর্তির নৈসর্গিক দৃশ্য তাকে মুগ্ধ করেছে। তিনিও বললেন, পরিকাঠামোগত উন্নয়ন লাগবে কিনা তা তার জানা নেই। এসআইআর এর কাজ এবছর এখনো চলছে এবং সেই কাজের সঙ্গে বহু মানুষ জড়িয়ে আছেন। তপতি দত্তের মতে এসআইআরও পরোক্ষ প্রভাব হতে পারে, যা জনসমাগম কম ঘটাচ্ছে পর্যটন কেন্দ্রে। নিজের দোকানে বসে স্থানীয় সুচিতা রায় আফসোসের সুরে বললেন, এখনো লোক নেই। স্কুলের পরীক্ষা শেষ না হলে পর্যটক হয়তো আসবে না। তবুও ব্যবসায়ীরা আশাবাদী মূর্তির মন খারাপ কেটে যাবে বড়দিনের আগে। ডুয়ার্স আমি প্রথমবার এলাম, কিন্তু আমরা এর আগে জলদাপাড়ায় ছিলাম। আজকে একটু আগে এখানে চেক ইন করেছি এবং আপাত দৃষ্টিতে আমার এই জায়গাটা প্রথমে এসে ভিউ হিসেবে বেশ ভালো লাগছে। আরও জায়গাগুলো ঘোরার ইচ্ছে আছে, এখানটাকে আরেকটু এক্সপ্লোর করব, তারপরে হয়তো আরও বেটার বলতে পারবো। কিন্তু এখন প্রথম সাইটে এসে আমার যথেষ্ট ভালো লেগেছে জায়গাটা। ব্যবসায়ী যারা এখানে রয়েছেন তাদের একটা চিন্তার ভাঁজ লক্ষ্য করে তারা দাবি করছে যে পর্যটক তুলনামূলকভাবে নেই এখানে, কিন্তু এটা একটা খুব জনপ্রিয় টুরিস্ট স্পট। মানে আপনারা কি দেখছেন, পর্যটক কি? আমরা দেখছি কম, এবং আমরা যেখানে ছিলাম সেখানেও লোকজন বলেছেন যে যারা টোটো ড্রাইভার বা গাড়ির ড্রাইভার তারা বলছেন যে এবছর যথেষ্ট ট্যুরিস্ট কম, কিন্তু তারাও আশাবাদী যে ডিসেম্বরের 15 তারিখের পর থেকে আস্তে আস্তে আবার আগের মতন অনেকটাই হবে। কেন ট্যুরিস্ট কম এবছর সেটা আমি ঠিক বলতে পারবো না। হয়তো বন্যাটা হয়েছে, তারপরে এসআইআর অ্যান্ড স্কুলের পরীক্ষা, এগুলোই আমার কাছে যা মনে হয়েছে আর কি। এছাড়া আর কি কারণ আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা দরকার কি না, আরও কিছু করার দরকার আছে কিনা, আপাতত আমি সেটা বলতে পারছি না বা বুঝতেও পারছি না। সে ব্যাপারে বলার মতন অবস্থায় আমি নেই। স্যার কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। জায়গাটা কেমন দেখলেন? জায়গাটা ভালোই লাগলো। সবে এসেছি, যদিও ভালোই লাগছে নদীর ধারে বসে থাকতে। স্যার বলছিলাম এই স্পটটা যেমন ব্যবসায়ীরা দাবি করছে যে এই ডিসেম্বর মাস পড়তে মানে জায়গা থাকে না, আপনারা কি দেখলেন? কোনো আরও অন্য কোনো? আমারও মনে হচ্ছে এবারে ট্যুরিস্ট বেশ কম, ডিসেম্বরের প্রথম দিকে। তো আশা করছি ডিসেম্বরের শেষে ক্রিসমাসের আগে দিয়ে বাড়বে, এটা ভালোই বাড়বে আশা করছি। আর আমার মনে হচ্ছে এটা যে বন্যা হয়েছিল উত্তরবঙ্গে তার প্রভাব কিছু রয়েছে, এসআইআর চলছে, এই কারণে বোধহয় এবারে ট্যুরিস্ট এবারে কম। এখনও বোধহয় স্কুলের পরীক্ষা, সব স্কুলে বোধহয় পরীক্ষাগুলো শেষ হয়নি বাংলা মিডিয়াম স্কুলে, সেটা আমি খুব ভালো জানি না। গত 3 বছরেরও বেশি সময় ধরে রাস্তা বেহাল। ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় 2 হাই স্কুলের পড়ুয়ারা। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। কঙ্কালসার রাস্তা দিয়ে হাটে পণ্য নিয়ে যেতে গিয়ে যার পরনাই সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। বারবার রাস্তাটি সংস্কারের আবেদন জানানো হলেও আজও তা হয়নি।
ফলে ক্ষোভে ফুঁসছেন জলপাইগুড়ির মোহিতনগর এলাকার বাসিন্দারা। তাদের দাবি, মোহিতনগর থেকে ঝাবাড়ির মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার হাল খুবই খারাপ। রাস্তাটি জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ পঞ্চায়েতের অধীন। বাসিন্দাদের ক্ষোভ, পঞ্চায়েতকে বহুবার রাস্তা সারানোর কথা বলা হলেও গা করেনি। রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অর্পিতা চৌধুরী। আমি তো রাস্তাটি নিয়ে লাগাতার বলেই চলেছি, মানুষজনকে প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার ঘুম ছুটছে, কিন্তু রাস্তার সংস্কারের টাকা না এলে কি করব? যদিও ওই পঞ্চায়েত সদস্যের দাবি রাস্তাটি সংস্কারের জন্য জেলা পরিষদ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে জানানো আছে। তবে বিধানসভা নির্বাচনের আগে যদি রাস্তাটির সংস্কার না হয়, সেক্ষেত্রে এটি যে এলাকায় ভোটার ইস্যু হয়ে দাঁড়াবে তা সাফ জানিয়ে দিয়েছেন মোহিতনগরের বাসিন্দারা। হ্যাঁ, বাচ্চারা তো সাফারার। কারণ একটা যখন ট্রাক ঢুকে যায়, তখন একটা ডাম্পার ঢুকে যায়, তখন বাচ্চারা দাঁড়িয়ে পড়ে এখানে, তারা ফ্রিলি যেতে পারছে না। কারণ আজকে রাস্তাটা তো আমাদের সাধারণ লোকের চলাচলের জন্য, এটা তো ডাম্পারের রাস্তা নয়, কিন্তু ডাম্পার চলাচল করে রাস্তাটা অকেজো করে দিয়েছে। জানিয়েছেন কাউকে? জানি হ্যাঁ, আমি প্রধানের কাছে ব্যক্তিগতভাবে 2 বার গিয়েছিলাম। কারা করবে, কে করবে, পাড়ায় সমাধান, পঞ্চায়েতকেও বলেছি, পাড়ায় সমাধান, এদিকে বিভিন্ন প্রকল্প, দুয়ারে সরকার, বিভিন্ন প্রকল্পে তো মানুষের হওয়ার কথা, অনেকের জায়গায় হয়েছেও। হ্যাঁ, কি বলবেন? না, পাড়ায় সমাধান এখন দেখুন, পাড়াতে যেদিনকে আমাদের সমাধানের জন্য বসা হবে সেদিন নিশ্চয়ই এই প্রস্তাবটা দেব সমাধানের জন্য। কিন্তু যদি হয় তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হব। সেই সঙ্গে যারা পঞ্চায়েত আছেন, যারা প্রধান আছেন, তাদেরকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো। আর না হলে আমাদের ভুগতে হবে এভাবেই। হ্যাঁ, এই রাস্তা আমরা অনেক জায়গায় দিয়েছি। হ্যাঁ, এনবিডিটিতেও দেওয়া আছে, জেলা পরিষদেও দেওয়া আছে, অনেক জায়গায় দেওয়া আছে, কিন্তু রাস্তাটা কেন হচ্ছে না আমরাও বুঝতে পারছি না। আমরা পঞ্চায়েতরা, তারপর প্রধান সাহেব মিলে, সবাই মিলেই কিন্তু আমরা এটার জন্য তৎপর হয়ে আছি। তো এই ভারী ডাম্পার চলে বলে অভিযোগ, রাতের বেলা, দিনের বেলা, এবং বহু গাড়ি যাতায়াত করে স্কুলের ছাত্রছাত্রী। যে পরিমাণ গাড়ি চলাচল করে সেই পরিমাণে রাস্তাগুলো, গলির রাস্তা তো ওইভাবে তৈরি হয় না, মনে হয় সেই জন্য আরও বেহাল অবস্থা হয়ে গেছে। সত্যি আমরা খুবই লোকের কাছেও আমরা জবাবদিহি করতে হয় আমাদেরকে, কারণ যেহেতু আমরা একটা পদে আছি, লোক, আমার জনসাধারণ আমাদেরকে সেই জায়গাটা দিয়েছে বলে আমরা আজকে সেই পদটাতে বসে আছি, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। কিন্তু আমরা সবসময় এটা নিয়ে চিন্তিত এবং এটা নিয়ে তৎপর। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান, শুধু ওই রাস্তা নয়, আরো বেশ কয়েকটি বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বেহাল শুধু এটা না, বেহাল আরো কয়েকটা রাস্তা আছে, বেহাল অবস্থায় আছে। আমরা খুব চেষ্টা করছি এই বেহাল রাস্তাগুলো কীভাবে সারানো যায়। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই দিনে আমাদের জলপাইগুড়ি জেলায় টোটাল 28টি প্রকল্পে 15 কোটি টাকা আমাদের এখানটায় জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য শুভ উদ্বোধন করলেন। তো আমরা চেষ্টা করছি আরও এই ধাপে ধাপে যেগুলো না সারলে না হয় সেই রাস্তার একটা করছি, কীভাবে তাড়াতাড়ি সারানো যায় সেই ব্যবস্থাও আমরা করছি। সাত সকালে রাঙাতি নদীতে মৃত মাছ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। আংনাভাষা 1 ও 2 গ্রাম পঞ্চায়েত এবং শালবাড়ি 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের বুক চিরে বয়ে চলা রাঙাতি নদীতে আজ ভোরে এক মর্মান্তিক দৃশ্য ধরা পড়ে। নদীর জলে ভেসে থাকতে দেখা যায় অসংখ্য মৃত মাছ। এই দৃশ্য চোখে পড়তে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে। মৃত মাছ ধরতে সকাল থেকে বহু মানুষ নদীর পাড়ে ভিড় জমাতে শুরু করেন। নদীর আংশিক অংশ জুড়ে এই ভিড় লক্ষ্য করা যায়। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে এই নদী থেকে বালি ও পাথর তোলা হচ্ছে, যার ফলে ক্রমশ নদীর নাব্যতা নষ্ট হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়ছে। এরই মধ্যে এমন অস্বাভাবিকভাবে মাছের মৃত্যুকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। স্থানীয়দের একাংশের অনুমান, রাতের অন্ধকারে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে নদীতে বিষ ঢেলে দিয়েছে। তবে এখনো পর্যন্ত কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। এ বিষয়ে শাসক দলের পঞ্চায়েত সমিতির সদস্য ও তৃণমূল নেতা দেবর্ষী সরকার জানান, নদীর ওপর দীর্ঘদিন ধরে চলা নানা ধরনের অত্যাচারের পরিমাণটা এতটাই বেশি যা আজ এমন অমানবিক ঘটনা ঘটল। তিনি দাবি করেন প্রশাসনের উচিত অবিলম্বে বিষয়টির দিকে নজর দেওয়া। একদিকে অতিরিক্ত বালি ও পাথর উত্তোলন, অন্যদিকে বিষক্রিয়ার মতো ঘটনায় নদী এবং পরিবেশ দুটোই মারাত্মক বিপদের মুখে পড়ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এখন দেখার প্রশাসন এই ঘটনা তদন্তে কি পদক্ষেপ গ্রহণ করে। এই যে একটু আগে কতগুলো মাছ ধরলা? আমি অল্প। অনেক মানুষ কি মাছ ধরতেছে? হ্যাঁ, ধরতেছে। এটা কিসের মাছ? মানে এমনি ধরতেছো না বীজ দেওয়া? এটা বীজ দেওয়া মাছ। নদীতে বীজ দিছে? হ্যাঁ, নদীতে আবার কে দিছে তো এটা তো জানতে পারবো না। এটা কি কাজটা ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, খারাপ করছে। এটা তো খুব খারাপ। তোমার নাম? আমার কার্তিক। এই তো মানে বিগত প্রচুর অনেক বছর ধরে এই জিনিস হচ্ছে, কারণ প্রত্যেক দিন হাটে
আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের প্রচলিত মাছ ঝিলা মাছ, যেটা রাঙাতি থেকে শুরু করে গয়েরকাটা, তার সাথে এই আমাদের ফরেস্টের সবগুলো নদীতেই ঝিলা মাছটা পাওয়া যায়, যেটা উত্তরবঙ্গের বাইরের কথা পাওয়া যায় না। এদের বংশ টোটালি শেষ এখন, এই একমাত্র ব্যাটারি আর ব্লিচিং পাউডারের জন্য। তো অনেকবার মৎস্য দপ্তরকে আমরা জানিয়েছি, মৎস্য দপ্তরকে চিঠিও করেছি, ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি, কিন্তু ওই একদিন ধরা হয়, দুদিনের দিন আর কিছু করা হয় না। এরপরে এই ঝিলা মাছের অস্তিত্ব আমরা শুধু ফটোতেই পাবো, আর কিছুতে পাবো না। আচ্ছা, প্রশাসনের কতটা নজরদারি রাখা উচিত? অবশ্যই সচেতনতা নদী দিয়ে কারেন্ট দিয়ে ব্যাটারি দিয়ে মারতে মারতে যাচ্ছে, কারো চোখে পড়ছে না, এটা অবশ্যই এটা চোখে পড়া উচিত। তো এখনো কেন দেখছে না তো যাই না। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরে থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ডের জমি জট দ্রুতই নিষ্পত্তি হবে, জানালেন পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। জলপাইগুড়ি পুরসভার সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড ঘিরে জমি সংক্রান্ত জটিলতা খুব শীঘ্রই মিটে যাবে বলে আশ্বাস দিলেন পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। উত্তরের মনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বুধবার তিনি জানিয়েছেন, জমি নিয়ে যে মামলা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে চলছে তার নিষ্পত্তি শীঘ্রই হবে বলে পুরসভা আশাবাদী। উল্লেখ্য, বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন করলা নদীর ধার ঘেঁষে অবস্থিত এই সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে সম্প্রতি জমির মালিকানার দাবিতে মামলা দায়ের হয়। বর্তমানে বিষয়টি বিচারাধীন। এলাকায় প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে এই ডাম্পিং গ্রাউন্ডের দুর্গন্ধ নিয়ে অভিযোগ রয়েছে। পুরপ্রধান জানান, কোর্টে যেভাবে বলা হয়েছে জায়গাটি ল্যান্ডফিল হিসেবে ব্যবহৃত হয় সেটা সত্য নয়। এখানে ল্যান্ডফিল করা হয় না। আমরা আইন মোতাবেক সব প্রক্রিয়া মেনে সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করছি। একটা হাইকোর্টে একটা মামলা হয়েছিল, মামলা হওয়ার পরে যারা পিটিশনার ছিল, যারা দাবি করেছে যে যাদের জমি ওখানে আছে, এবং তার সামনে এটাও সেই মোতাবেক মহামান্য হাইকোর্ট একটা অর্ডার দেন এবং বিএলএলআরও দিয়ে সেখানে একটা ডিমার্কেশন করে। অর্ডারে লেখা ছিল যে ওটা শুধুমাত্র ডিমার্কেশন হবে, কিন্তু কোনো কনস্ট্রাকশন হবে না। কিন্তু অর্ডারকে সম্পূর্ণভাবে অপব্যবহার করে সেখানে একটা দেখবেন টিন দিয়ে একটা উঁচু বড় কনস্ট্রাকশন এবং গেট বানিয়েছেন যারা পিটিশনার ছিলেন। এটা সম্পূর্ণ বেআইনি হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যখন চেয়ারম্যান ছিলেন শ্রী মোহন বোস, তখন থেকে ওটা কিন্তু ল্যান্ডফিল এরিয়া না। এটা যারা হাইকোর্টের কাছে যে পিটিশনটা করেছে, সেই রিট পিটিশনটা, সেখানে কিন্তু ওরা কোর্টকেও মিসগাইড করেছে, ওটা ল্যান্ডফিল এরিয়া না। এবং সেইখানে আমাদের যে ময়লা পড়তো সেটা সাহারা শহরের ময়লা কিন্তু ওখানে গিয়ে পড়তো, সেখান থেকে সাথে সাথে শিফট করে দেওয়া হয় ইয়েতে কী বলে মেন ডাম্পিং গ্রাউন্ডে। তাই আমরা আইন মোতাবেকই কাজ করছি। এবং আজকে যে 24 নম্বর ওয়ার্ডেরও দেখেছিলাম কাউন্সিলর মানববন্ধন করেছিলেন, আমার কাছে ভিডিও করা আছে এর মধ্যে। 24 নম্বর ওয়ার্ডেরও যে সলিড ওয়েস্টের যে ময়লা সেটা গিয়েও কিন্তু ওখানে পড়েছে। সারা শহরে 2,29,000 মানুষের এই যে বর্জ্য গ্রহণ হচ্ছে তাদের বাড়ির থেকে, সেই বর্জ্যটা তাহলে কোথায় পড়বে? প্রথমে তো একটা ট্রান্সফারিং স্টেশনে নিয়ে যেতে হবে। ট্রান্সফারিং স্টেশন থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে রুলস আছে, তারপরে সেখান থেকে মেন ডাম্পিং গ্রাউন্ডে যাবে। তাই কোর্টকে সম্পূর্ণ মিসগাইড করা হয়েছে, মহামান্য হাইকোর্টকে। আমরা যখন এটার ফাইনাল হিয়ারিং হবে, আমরা যারা এই মামলা করেছিলেন সেই মামলায় ফলাফল তখন তারা উপলব্ধি করতে পারবে। কিন্তু দুর্গন্ধ যে মানুষের পাবলিকের একটু অসুবিধা হচ্ছে, এইটা নিয়ে 2,29,000 মানুষের বর্জ্য তাহলে কোথায় পড়বেন, ফেলা হবে, সেটা ঠিক করে দাও। তার কারণে একটা ট্রান্সফারিং স্টেশন আপনাকে লাগবেই। কোথায় পড়বে? এখানে বছর পর বছর পড়েছে। ওখানে আমরা কি করতে চেয়েছিলাম? ওখানে আমরা 38 লক্ষ দিয়ে টেন্ডার করে একটা শেড তৈরি করে, যাতে কোনো রকম গন্ধ না বেরোয়, সেখানে সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করে এবং মানুষের যাতে কোনো সমস্যা নয় সেটা করার চেষ্টা করেছিলাম। সেটার বিরুদ্ধে একবার ওনারা রিপোর্ট দিচ্ছেন, একবার বিজেপি সাংসদ শ্রী জয়ন্ত রায় লিখছেন চিঠি। আপনাদের কি মনে হচ্ছে না সাংবাদিক হিসেবে এর পিছনে একটা ভয়ঙ্কর রাজনৈতিক খেলা চলছে? পরিকল্পনা কি রয়েছে হাইকোর্টের মান্যতা দিয়ে? আপনারা কি পরবর্তী টাইমে? আমরা
যা পরিকল্পনা রয়েছে সেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে বলবো না, কিন্তু যারা মামলা করলো হাইকোর্টে এবং তথ্য গোপন করলো, এবং তারপরে আমি বলছি যে ওখানে আরও আমাদের ভেস্টল্যান্ড তো আছেই, সামনে সেটা চিহ্নিতকরণ হয়েছে, সেখানে আরও জমিজট রয়েছে। সেই জমিজট খুব দ্রুত যখন ফাইনাল হিয়ারিং হবে তারও নিষ্পত্তি হবে। তার কারণ আমাদের দেখুন, কেউ এলআর খতিয়ান বানিয়ে নিলেই হবে না, সিএস থেকে আরএস হয়, আরএস থেকে এলআর হয়, ঠিক আছে? এবং কার কত কী ডিট, কে কাকে আগে সেল করেছে, কে কার সাথে কোথায় বায়নানামা করেছে, সমস্ত তথ্য আমরা আস্তে আস্তে এবং ডকুমেন্ট কালেক্ট করছি। হ্যাঁ, এটা কিন্তু মিউনিসিপ্যালিটিকে বারবার মামলায় জড়িয়ে দিয়ে, যদিও তখন আমি চেয়ারম্যান ছিলাম না, কিন্তু বারবার মামলায় জড়িয়ে দেওয়াটা, এটা আমার মনে হয় একজন নাগরিক হিসেবে যারা এই মামলা করেছেন তারা করতেই পারেন, তাদের অধিকার আছে, কিন্তু এটা সঠিক তথ্য দিয়ে মামলা করা উচিত ছিল। মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরে সুভাষ ভবনে বেলা রায়ের স্মরণে অত্যন্ত শ্রদ্ধার সাথে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বেলা রায়ের পরিবারের সদস্যরা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। 9 ডিসেম্বর স্বর্গীয়া মাতৃদেবী শ্রীমতী বেলা রায়ের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক নারী পুরুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাতৃদেবীকে সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। অনুষ্ঠানটি পারিবারিক উদ্যোগে হলেও সমাজের বহু গুণীজনের উপস্থিতিতে অনুষ্ঠান এক ভিন্ন মাত্রা পেয়েছে। শীতবস্ত্র দিচ্ছি আর কি, সেটা স্বর্গীয় বেলা রায়ের উদ্দেশ্যে। আচ্ছা, এরপর কি আছে একজন বলুন না। মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ায় অভিযান চালিয়ে গাঁজা গাছ কেটে পুড়িয়ে নষ্ট করল মেটেলি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার কায়েতপাড়ায় অভিযান চালিয়ে অবৈধ গাঁজা গাছ কেটে পুড়িয়ে নষ্ট করল মেটেলি থানার পুলিশ। এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন আইসি মিংমা লেপচা। জানা গিয়েছে, মেটেলি থানার আইসি মিংমা লেপচা খবর পান দক্ষিণ ধূপঝোড়ার কায়েতপাড়ায় কেউ বা কারা গাঁজা গাছ চাষ করেছে। এরপরই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় গিয়ে বিভিন্ন বাড়ি থেকে বহু গাঁজা গাছ তুলে নিয়ে জ্বালিয়ে নষ্ট করে দেয়। মেটেলি থানার আইসি মিংমা লেপচা বলেন, এই অভিযান চলতে থাকবে। গরুমারা জঙ্গলের পাশের এলাকায় বেশ কিছু হোটেল ও রিসোর্ট মালিক বেআইনিভাবে আবর্জনা ফেলছেন বলে অভিযোগ উঠেছে। সেই ময়লা থেকেই খাবার খাচ্ছে জঙ্গলের হাতির দল। সম্প্রতি হাতির মল থেকে পলিথিন ব্যাগ সহ প্লাস্টিকের অংশ উদ্ধার হওয়ায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। পরিবেশপ্রেমী ও স্থানীয়রা আশঙ্কা করছেন, প্লাস্টিক খাওয়া বন্যপ্রাণীর মারাত্মক শারীরিক ক্ষতি, মৃত্যু ঝুঁকি তৈরি হতে পারে। ফলে গরুমারা সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়েছে। পাশাপাশি বন দপ্তরের কাছে নজরদারি বাড়ানো ও দোষী হোটেল ও রিসোর্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তো আমরা সকালে এসে সবাই মিলে খুব ভালো লাগলো ওই বিষয়টা, যে আমরা সবাই মিলে একটা কিছু করতে পেরেছি। তো মানে জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আপনারা মানে ফরেস্ট এলাকার মধ্যে, বন জঙ্গল এলাকায় কোনো আবর্জনা ফেলবেন না। কারণ এই বন জঙ্গল এলাকায় তো অনেক পশু চলে, হাতি আসে, অনেক কিছু থাকে, তো মানুষও চলাচল করে। এবার মানে ফরেস্টের মধ্যে আবর্জনা না ফেলাটাই উচিত। আপনাদের কাছে এতটুকু যে ডাম্পিং গ্রাউন্ড আছে, আপনাদের ডাস্টবিন দেওয়া হয়েছে, প্রায় প্রত্যেক দোকানে দেওয়া হয়েছে, প্রায় মানে কিছু কিছু এরিয়ার মধ্যে রিং দিয়ে বানানো হয়েছিল ডাস্টবিন দিয়ে, আপনারা ওখানটায় ফেলে খুব ভালো হয়, এটাই আমার বলার ছিল। আপনার নাম? আমার নাম রাহুল, আমি মঙ্গলবার থেকে বলছি। দার্জিলিং রুটে ফের অশান্তি, সমতলের ট্যাক্সি চালকদের অভিযোগে প্রশাসনের দোরগোড়ায় উত্তেজনা। দার্জিলিংগামী সমতলের ট্যাক্সি চালকদের ওপর লাগাতার হেনস্থা ও বাধা দেওয়ার অভিযোগ ফের সামনে আসতেই উত্তেজনা ছড়ালো শিলিগুড়িতে। পর্যটন মরশুমে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষুব্ধ চালকেরা দাবি তুলেছেন, অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করুক। সমতলের ট্যাক্সি চালকদের অভিযোগ, কয়েকদিন ধরেই দার্জিলিংয়ে উঠলে পাহাড়ের কিছু গাড়ি চালক উদ্দেশ্য প্রণোদিতভাবে পথে বাধা দিচ্ছেন। পর্যটকদের নিয়ে গেলে মাঝপথে থামিয়ে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ। এর আগেও তারা এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ জানিয়েছিলেন। যদিও পাহাড়ের চালকদের দাবি ছিল সবকিছুই স্বাভাবিকই চলছে, কিন্তু অভিযোগ বাড়তেই শিলিগুড়ির বিভিন্ন রুটের ট্যাক্সি চালকেরা একজোট হয়ে হাজির হন মহকুমা শাসকের দপ্তরে। সেখানে কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা।
মুহূর্তে দপ্তর চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চালকেরা অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন। অবস্থার গুরুত্ব বোঝার পরে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার জন্য চালকদের ডাকা হয়। বৈঠকে মহকুমা শাসক জানান, এই ঘটনার বিষয়ে তারা অবগত ছিলেন না। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে 24 ঘন্টার সময় চান তারা। প্রশাসনের আশ্বাসে অবশেষে বিক্ষোভ তুলে দেন ট্যাক্সি চালকেরা। দেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা সমতলের কোনো গাড়ি দার্জিলিংয়ের ড্রপ পিক আপে যাবো না এবং পাহাড়ের গাড়িও যেন সমতলের ড্রপ পিক আপে না আসে, এনজিপি এয়ারপোর্ট শিলিগুড়ি কোথাও যেন না আসে এবং আমরাও যাব না, কারণ ওরা পাহাড়ে বসে রাজভোগ খাবে আর আমরা সুখারুটি খাবো, এটা হওয়া যায় না। ওরা এটা পুরোপুরি বেআইনি এবং অসাংবিধানিক কাজ করছে। আমরা ঘোর বিরোধ করি এবং সমগ্র সমতলের ড্রাইভার আমাদের সাথে আছে। আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে যাব। যদি এর সুস্থ সমাধান অতি শীঘ্রই যদি আমাদের পুলিশ প্রশাসন বা রাজ্য প্রশাসন যদি না করে, আমরা এর বড় বৃহত্তর আন্দোলনে যাব। ধন্যবাদ। আপনার নাম? তার সঙ্গে আরও একটা জিনিস অ্যাড করতে চাই, আমরা ওখানে গিয়ে তো আমাদের ওদের স্ট্যান্ড থেকে নিয়ে লোকাল সাইড সিন করাচ্ছে না আমাদের গাড়ি। আমাদের টোটাল গাড়ির মধ্যে থেকে 10% to 15% গাড়ি সাইড সিন করে, বাকি গাড়ি যদি সব ড্রপ পিকআপই করে। সিন্ডিকেট বা লোকাল গাড়িগুলো যেগুলো চলে সবাই ড্রপ পিকআপই করা হয় এবং তাদের সাইড সিন করাই করছে। আমাদের গাড়িতে এখান থেকে গিয়ে আমাদের স্ট্যান্ডে দাঁড়িয়ে হোটেলের সামনে থেকে দাদা আসুন লোকাল সাইড সিন করতে যাচ্ছে না, সেটা তো ওরা করছে। যেগুলো লোকাল সাইড সিন আমরা করছি সেগুলো অ্যাডভান্স বুকিংয়ের, আমাদের বিভিন্ন জায়গায় আমি যাওয়া না দেওয়ার না, তো ওরা যেমন পারবে না আমরা ওটা কেন পারবো না? সবাই সব জায়গায় ঘুরতে পারবে, পারমিট যেমন থাকবে ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য প্রতি মাসেই বসে থাকেন জলপাইগুড়িতে। ডিসেম্বর মাসেও তিনি বসছেন 11 ও 12 তারিখ, অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার হোটেল ডিলা প্রীতমে। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ডিসেম্বর মাসের 11 ও 12 তারিখ অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নাম্বারে 9434317391 এবং 9166677741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলা প্রীতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ তাকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহযোগীনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই।
জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। ছেলের ওপর অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল বাবা। মঙ্গলবার বিকেলে মর্মান্তিক এই ঘটনায় নাগরাকাটা ব্লকের 2 নম্বর আংরাভাষা গ্রাম পঞ্চায়েতের উত্তর ধুমপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সুখ বাহাদুর কামি, বয়স 58 বছর। জানা গিয়েছে সুখ বাহাদুর কামির ছেলে মদ্যপান করে ঘুরে বেড়াতো, এমনকি বাড়িতে এসেও অশান্তি করত। বাবা সুখ বাহাদুর কামি বারে বারে ছেলেকে বোঝাতো, এমনকি সে যাতে নিজের পায়ে দাঁড়িয়ে কাজকর্ম করে সেই বিষয়ে উপদেশ দিতেন তিনি। কিন্তু কে শোনে কার কথা? ছেলে দিব্যি মদ খেয়ে পাড়া চলাতো আর অশান্তি করত। কখন যে কি হয় তা নিয়ে উদ্বেগে থাকতো সুখ বাহাদুর কামি। ছেলেকে বোঝাতে ব্যর্থ হয়ে এদিন দুপুরে বাড়ি থেকে বের হয়ে চলে যান নাথুয়া রেঞ্জের সাউথ ডায়না ব্লকের জঙ্গলে। বিকেলে স্থানীয় বাসিন্দারা সুখ বাহাদুর কামিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপরই খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। সুখ বাহাদুর তার বেকার ছেলেকে কাজকর্ম করার জন্য বোঝাতেন, কিন্তু ছেলে তা না শুনে মদ্যপান করে বেড়াতো। এই দুঃখে তিনি আত্মহত্যা করেছে বলে অনুমান করা হচ্ছে, যদিও ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি পুরসভার সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড ঘিরে জমি সংক্রান্ত জটিলতা খুব শীঘ্রই মিটে যাবে বলে আশ্বাস দিলেন পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় 2টি হাই স্কুলের পড়ুয়া সহ স্থানীয় বাসিন্দারা। রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও কাজ হয়নি, ফলে ক্ষোভে ফুঁসছেন জলপাইগুড়ি মোহিতনগর এলাকার বাসিন্দারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।